খুব শিগগিরই ইরান অভিযান বন্ধ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। তবে ঠিক কবে ইরান অভিযান বন্ধ হবে তার দিনক্ষণ জানাননি ট্রাম্প। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি, উপপ্রধান আলী রেজা বায়েত ও বাসিজ প্রধান গোলাম রেজা সোলাইমানির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরান। শীর্ষ এই নেতাদের হত্যার প্রতিশোধে ইসরায়েলে বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ওরিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। আবারও ইসরায়েলের হামলায় শক্তিশালী নেতা হারালো ইরান। এবার প্রাণ গেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি, উপপ্রধান আলী রেজা বায়েত ও বাজিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সুলাইমানির। এর মধ্যে লারিজানিকে আয়াতুল্লাহ আলী খামেনির পর শক্তিশালী নেতাদের অন্যতম মনে করা হতো। ইসরায়েলের দাবির পর বুধবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল তেহরান। শীর্ষ নেতাদের হত্যা প্রতিশোধে ইসরায়েলে বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বড় হামলাটি হয়েছে তেল আবিবের কাছে রামাতগান শহরে, যেখানে দুইজনের প্রাণ গেছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবের সাবিদুর রেল স্টেশন। পাশাপাশি কাফর কাসেমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। হামলা হয়েছে জেরুজালেম ও বেনিব্রাকে। আইআরজিসি দাবি করেছে ইসরায়েলের 100টির বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। এছাড়া একযোগে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে ড্রোন ও রকেট হামলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে। ড্রোনের কারণে সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে দূতাবাসের পাশে আগুন জ্বলতে দেখা গেছে। যুদ্ধে এখন পর্যন্ত 3000-এর বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। খুব শিগগিরই ইরান অভিযান বন্ধ করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এদিকে হরমুজ প্রণালীর পাশে ইরানের উপকূলে একাধিক শক্তিশালী বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ উপকূলের কাছে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে এই বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে। এসব অবকাঠামোতে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ছিল, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি ছিল বলে দাবি মার্কিন সেনাদের। অরিসুল ইসলাম, ৭১। ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ ও নীতি নির্ধারক আলী লারিজানি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ এই উপদেষ্টা দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত ছিলেন। এর আগে 2008 থেকে 2020 পর্যন্ত টানা 12 বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। লারিজানির মৃত্যুতে ইরানে তৈরি হলো নেতৃত্বের শূন্যতা। আরো জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন। ইরানের ক্ষমতার কেন্দ্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তি আলী লারিজানি। 1958 সালে জন্ম নেওয়া লারিজানি দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং পরমাণু কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2025 সালের আগস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেন। একই সাথে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিনিধি এবং ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে 2008 সালের মে থেকে 2020 সালের মে পর্যন্ত টানা 12 বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন লারিজানি। সে সময় তিনি দেশটির প্রভাবশালী প্রিন্সিপালিস্ট বা রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। স্পিকার হওয়ার আগে 2005 থেকে 2007 সাল পর্যন্ত তিনি ইরানের প্রধান পরমাণু আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক পরমাণু ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনা করেন। আলী লারিজানির সম্ভাব্য মৃত্যু ইরানের ক্ষমতার ভারসাম্য ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লারিজানির সাথে একই হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানি। গত 6 বছর ধরে তিনি বাসিজ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমের তদারকি করতেন। তিনি 1980 থেকে 88 সালের ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। 1982 সালে তিনি আইআরজিসিতে যোগ দেন। 2006 সালে তিনি ইস্পাহান প্রদেশে সাহেব আল জামান কোরের কমান্ডার হন এবং প্রথম কমান্ডার হিসেবে স্থানীয় বেসিজ ও আইআরজিসি ইউনিটকে নেতৃত্ব দেন।
2017 সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পান সোলাইমানি। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। আবারও সামরিক জোট ন্যাটোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে সমর্থন না পাওয়ায় ন্যাটোর ওপর বেজায় চটেছেন ট্রাম্প। এমনকি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার বিষয়েও ভাবছেন তিনি। এই সিদ্ধান্তের জন্য কংগ্রেসের কোনো অনুমোদনের প্রয়োজন নেই বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় ন্যাটোর ভূমিকাকে হতাশাজনক বলেন ট্রাম্প। এদিকে ইরান ইস্যু ঘিরে উত্তেজনার মধ্যেই পিছিয়েছে ট্রাম্পের চীন সফর। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক এখন অনুষ্ঠিত হতে পারে আরও 5 থেকে 6 সপ্তাহ পরে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী উন্মুক্ত করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে বৈরিতা নিরসনে একটি জোট গঠনের প্রস্তুতি অব্যাহত রেখেছে প্যারিস বলে জানান তিনি। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য আয়োজিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ম্যাক্রো জানান, চলমান দ্বন্দ্বে কোনো পক্ষে নেই তার দেশ। তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না উল্লেখ করেন। এ সময় ম্যাক্রো আরও বলেন, ইরানে চলা যুদ্ধের ফলে ফ্রান্সকে পারমাণবিক অস্ত্রের যুগের জন্য প্রস্তুত করছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার দুদিন পর গত 2 মার্চ ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেছেন ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার আরও শক্তিশালী করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে। ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর অস্ত্র ভান্ডার ধ্বংস করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মিত্র দেশগুলোর সরকারকে রাজি করাতে বিশ্বজুড়ে মার্কিন কূটনীতিকদের নির্দেশনা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোতে ইরান ও তার সমর্থক গোষ্ঠীগুলোর হামলার ঝুঁকি বাড়ছে। এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই উদ্যোগ নিলেন। খবরটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজ। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক ও কনসুলার দপ্তরে পাঠানো হয়েছে। আইআরজিসির তৎপরতা নিয়ে বড় ধরনের উদ্বেগ শীর্ষক এই নির্দেশনায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে আইআরজিসি ইঙ্গিত করা হয়েছে। এই তার বার্তাকে স্পর্শকাতর তবে অতি গোপনীয় নয় উল্লেখ করা হয়েছে। মার্কিন কূটনীতিকদের এই বার্তাটি 20 মার্চের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর উপযুক্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে বলা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার এনসিটিসির প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম এবং সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি ইরানে যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের এই পরিচালক লিখেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে জো কেন্ট বলেন, বিবেকের তাড়নায় তিনি ইরানের ওপর চলমান এই যুদ্ধকে সমর্থন করেন না। যুক্তরাষ্ট্র কেবল ইসরায়েলের চাপে এই যুদ্ধ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জুনের ভেতর 4.5 কোটি মানুষকে তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। সাম্প্রতিক এক বিশ্লেষণের উপর ভিত্তি করে এমন শঙ্কার কথা জানায় সংস্থাটি। বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের বলেন, খাদ্য, তেল ও শিপিং খরচ বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ তীব্র ক্ষুধার শিকার হতে পারে। তীব্র ক্ষুধার বৈশ্বিক পরিসংখ্যান মতে ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড 31,90,00,000 থেকে বেড়ে যাবে। বিশ্ব রাজনীতিতে শক্তিশালী সামরিক ক্ষমতার অধিকারী দেশ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক দশকগুলোতে বড় ধরনের স্থল অভিযানে নামার ক্ষেত্রে ওয়াশিংটনকে দেখা যাচ্ছে অনেক বেশি সতর্ক। এর পরিবর্তে ড্রোন হামলা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাইবার অভিযান কিংবা মিত্রবাহিনীকে সামরিক সহায়তা এসব কৌশলের ওপরই এখন বেশি নির্ভর করছে যুক্তরাষ্ট্র। কেন বিশ্বের অন্যতম শক্তিধর এই দেশ সরাসরি যুদ্ধক্ষেত্রে নামতে অনীহা, জানাচ্ছেন আরাফাত ইসলাম।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর একটি যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু রণক্ষেত্রে সরাসরি লড়াই করেছিল মার্কিন সেনারা। কিন্তু সময়ের সাথে সাথে যুদ্ধের অভিজ্ঞতা বদলে দিয়েছে কৌশল। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ এবং আফগানিস্তানে 2 দশকের অভিযানের অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধের ভারী মূল্য দিতে হয়েছে দেশটিকে। হাজার হাজার সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও বহু সেনা। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে দেশের ভেতরেও জনমত দ্রুত বদলে যায়। বিশ্লেষকদের মতে এই অভিজ্ঞতাই ওয়াশিংটনের সামরিক কৌশলে বড় পরিবর্তন এনেছে। এখন অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলের দিকে ঝুঁকছে। আধুনিক সামরিক ড্রোন, স্যাটেলাইট নজরদারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে দূর থেকেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তারা। উদাহরণ হিসেবে প্রায়ই উল্লেখ করা হয় MQ-9 রিপার ড্রোন এবং টমাহুক ক্রুজ মিসাইলের মতো প্রযুক্তির কথা। এসব অস্ত্র ব্যবহারের মাধ্যমে স্থলবাহিনী মোতায়েন না করেও শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো সম্ভব হয়। তবে এই কৌশল নিয়েও বিতর্ক রয়েছে। মার্কিন সামরিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রিয়াস বলেন, আধুনিক প্রযুক্তি যুদ্ধের ধরন বদলে দিয়েছে ঠিকই, কিন্তু শুধু আকাশ বা দূরপাল্লার হামলা দিয়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সবসময় সম্ভব হয় না। তার মতে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে ল্যান্ড অপারেশন প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জন মিয়ারশেইমারের মতে, আধুনিক যুদ্ধের খরচ এবং রাজনৈতিক ঝুঁকি এতটাই বেড়েছে যে বড় শক্তিগুলো এখন এমন কৌশল বেছে নেয় যেখানে নিজের ক্ষয়ক্ষতি কমিয়ে প্রতিপক্ষকে দুর্বল করা যায়। আরেকটি বড় কারণ অর্থনৈতিক ব্যয়। গবেষণা মতে আফগানিস্তান ও ইরাক যুদ্ধ মিলিয়ে যুক্তরাষ্ট্রকে কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। ফলে সামরিক পরিকল্পনাকারীরা এখন তুলনামূলক কম ব্যয় এবং কম ঝুঁকির কৌশলকে বেশি নিরাপদ মনে করছেন। সব মিলিয়ে বলা যায় আধুনিক যুগে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। ড্রোন, সাইবার অপারেশন এবং দুর্নিয়ন্ত্রিত হামলা যুক্তরাষ্ট্রকে দ্রুত সামরিক পদক্ষেপ নেয়ার সুযোগ দিলেও এটি সবসময় দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে পারে না। তাই প্রশ্নটি এখন রয়ে গেছে, দূর থেকে পরিচালিত যুদ্ধ কি সত্যি স্থলযুদ্ধে অর্জিত রাজনৈতিক ফলাফলকে প্রতিস্থাপন করতে পারবে? আরাফাত ইসলাম, ৭১। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্নো রাজ্যে একাধিক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১০৮ জন। স্থানীয় সময় মঙ্গলবার বর্নোর রাজধানী মাইদুগুরিতে এসব হামলা হয়। এদিকে দেশটির ২ নিরাপত্তা কর্মকর্তা ও মাইদুগুরির ৩ বাসিন্দা জানান, শহরের কেন্দ্রস্থলে এক পোস্ট অফিসে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর পরপরই নিকটবর্তী বাজারে আরেকটি বিস্ফোরণ ঘটে। এরপর সন্ধ্যার আগে মাইদুগুরি টিচিং হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আরেকটি এবং পূর্বাংশের কেলেরি এলাকায় চতুর্থ বিস্ফোরণটি ঘটে। তবে বর্নো রাজ্যে গত ১৭ বছর ধরে নাইজেরিয়ার ইসলামপন্থী বিদ্রোহের কেন্দ্র হয়ে আছে। এ সময়ে হাজারো মানুষের মৃত্যুর পাশাপাশি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।